মুখরোচক, ভালো খান, সুস্থ থাকুন। তখন এতটাই শরীর খারাপ হয়ে যায় যে আমি একদিন সেন্সলেস হয়ে ওখানে ড্রেনের পাশে পড়েছিলাম। তুমি কি এখানে খাবে? আমি বললাম যে হ্যাঁ, এসি চলছে ঠান্ডার মধ্যে, তো একটু বাইরে গিয়ে খেলে। খারাপ লাগলো, বেরিয়ে গেল। প্রচুর ধাক্কা খেয়েছি, প্রচুর স্টুডিও ঘুরে ঘুরে। এখন ওই নাসানির বাইরে যে একটা কালী ঠাকুরের মূর্তি করা আছে ঠিক বাইরে, আমি ওখানে বসে থাকতাম। তিনি যাত্রা শুরু করেছিলেন জুনিয়র আর্টিস্ট হিসেবে, তারপরে হিরো, এবং হিরো থেকে তিনি হঠাৎ করে শিফট করলেন ভিলেন হওয়ার প্রতিযোগিতায়। কিন্তু কেন এই প্রতিযোগিতা, সবটা জানার জন্যই আজকে আমরা এসে গেছি সায়নদার বাড়িতে। সায়নদা, আরে, হ্যালো, এসো। ওয়েলকাম টু টলি টাইম। থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ যে তুমি আবার আমাদের ওয়েলকাম করলো তোমার বাড়িতে। হ্যাঁ, এর আগে বহুবার কথা হয়েছে কিন্তু সময় সামহাও হয়নি, এবার হলো। তো এই যে তোমার যে মহল, সেখানে যখন ওয়েলকাম করলে, যদি একটু ঘুরিয়ে দেখাও। আমি দেখতে পাচ্ছি খুব ছিমছাম। প্রথম কথা কিন্তু খুব বলি, creative। প্রথম কথা হচ্ছে এটা কোনো মহল নয়, এটা পুরোনো দিনের বাড়ি। ওই যা যেইটুকু সুন্দরের পেছনে একটা গল্প আছে। এই যে দেয়ালে যা কিছু, এই সমস্তটা আমার নিজে হাতে করা। তাই? হ্যাঁ, আমার আচ্ছা। একটা ছোট থেকে ছবি আঁকতাম, কিন্তু সেটাকে কখনো ওইভাবে এক্সপ্লোর করিনি। তো এখন যখন সময় পাই, তখন আমার কিছু কিছু হাতের কাজ আছে, দেখিয়ে দিও ওদেরকে। হুম। কিছু কিছু হাতের কাজ আছে যেগুলো আমি করি, এবং আমার মা সেগুলো বিক্রি করে। এখানে অনেক আচ্ছা। লোকাল গিফট শপে আমার হাতের বানানো জিনিস বিক্রি হয়, এটা আমার মজা লাগে। আচ্ছা, ধরো ছবি আঁকার ক্ষেত্রে তো নিচে ধরো শিল্পীর নাম লেখা থাকে, হ্যাঁ। তো এগুলোর ক্ষেত্রে কি শিল্পীদের নাম লেখা থাকে বা না, কিছু? আমি লেখা একটা, আমার বউ আমার সবসময় বলে যে তলায় একটা সিগনেচার কিছু একটা হুম, হুম, থাকা উচিত। আমি করি না অ্যাকচুয়ালি, লোকে তো পয়সা দিয়ে কিনে নিয়ে যাবে। হুম। সিগনেচার আমি তখন করে দিতে পারি যদি আমি কাউকে গিফট করি। তুমি পয়সা দিয়ে আমার সিগনেচার করার দরকার নেই, তো ও তো বাড়ির ওয়ালে সাজানোর জন্য, শোপিস বা বাড়িতে রাখার জন্য। হুম। তো ওখানে আমার মনে হয় ওখানে দেওয়াটা ওটা উচিত নয়। আর এটা অভিনয়ের পাশাপাশি শুরু করলে কবে? মাসখানেক হলো অ্যাকচুয়ালি, এটা একটা গল্প আছে আমাদের বাড়িতে, এদিকটা দেখালে বুঝতে পারবে। আমার বাড়ি রং করানো হলো, এত বাজে কাজ করলো, এত খারাপ কাজ করলো, এবং এত কিছু বোঝালো, দাদা তুমি বুঝবে না, এটা এই হবে না ওই হবে। বুঝবে না বলে তো কিছু নেই। ওই তখন আমি একটু সময় পেয়ে এক্সপ্লোর করতে শুরু করলাম, করে হুম, নিজেই করব হুম, বলে এই ওয়ালটা দিয়ে শুরু করেছিলাম আমি। ওপর ওপর থেকে শুরু করে ওই দিকে যত যাবে দেখতে পাবে, হুম। সমস্তটা আমার নিজে হাতে করা। এবং আচ্ছা। যেহেতু আমি আর্টের একটু জানি, ওই জন্য তার মধ্যে একটু আলাদা করে শিল্প করেছি। তো তোমার তোমার পড়াশোনাটা কি আর্ট নিয়ে না, ছিল? আমি কোনোদিন জীবনে কোনোদিন আমি এক ছবি আঁকা শিখিও নি। আচ্ছা। শিখে কিছু হয় না, যতদূর আমি জানি। ওই শিখে কিচ্ছু হয় না, শিখে ওই আঁকা স্কুলে দিয়ে বাচ্চারা এনগেজ হয়, তাই জন্য বাবা মারা দেয়। বেসিক্যালি তোমাকে হাতে টান কেউ শেখাতে পারবে না, মানে এটা ভেতরের একটা পলিশ ইচ্ছে। করা যায়। হুম। তো প্র্যাকটিস করতে করতে ভালো করবে, কিন্তু শিখিয়ে তোমাকে আমি শিখিয়ে দিলাম আর তুমি ভালো ছবি আঁকবে, এটা আমার বিলিভ, আমি মনে হয় না। আর তোমার পড়াশোনা ছিল কি নিয়ে তাহলে? আমি এমবিএ করেছি, মার্কেটিং নিয়ে এমবিএ করেছি। অ্যাকচুয়ালি আমি 12 অব্দি সায়েন্স নিয়ে পড়েছি। তারপরে আমি ব্যাঙ্গালোরে বায়োটেকনোলজি পড়তে চলে গেছিলাম, হুম, কিন্তু ওখানে গিয়ে আমি খুব অসুস্থ হয়ে যাই। 7-8 মাস পরে, ওই একটা বছর আমার নষ্ট হয়েছিল। হুম। তো তখন এতটাই শরীর খারাপ হয়ে যায় যে আমি একদিন সেন্সলেস হয়ে ওখানে ড্রেনের পাশে পড়েছিলাম। হুম। তো তারপরে আমার বন্ধু বান্ধবরা তুলে হসপিটালাইজ করেছিল, তো মা এখান থেকে ফ্লাইটে করে চলে গেল, গিয়ে আমায় নিয়ে চলে এলো। তারপরে আমি গেছিলাম, কিন্তু গিয়েও আমার শরীরটা খুব একটা পারমিট করতো না, ওই ওয়েদার, ওই জল আমার স্যুট করেনি। তো তখন আমি চলে এসে এখানে টেকনো ইন্ডিয়াতে বিবিএ করতে ঢুকলাম। হুম। তারপর ওখানে বিবিএ করলাম, তারপর এমবিএ করলাম। বাহ! আর তারপরে অভিনয়? সেটা শুনবো গল্পটা। হ্যাঁ, ওরা অনেক গল্প হ্যাঁ, আছে, আমি হ্যাঁ, গল্প চাকরি করতে শুনবো। বিদেশেও চলে গেছিলাম। আচ্ছা, হ্যাঁ, বাহ! বেশ। আচ্ছা, এখানটা যদি আমি আমার ক্যামেরা পার্সনকে বলি একটু এখানে ক্লোজ করে দেখাতে। এখানে কারা, কারা আছেন যদি একটু বলো। তুমি নিজেই সায়নদা। আমি বলে দিচ্ছি। এই যে গণেশটা, এইটা হচ্ছে সিদ্ধিবিনায়ক গণেশ। হ্যাঁ, এটা এগুলো না, জিনিসগুলো হাতে না নিলে কেউ ফিল করতে পারবে না, এগুলো খুব ডিটেল সূক্ষ্ম কাজ একদম। এটা হচ্ছে মহাদেব। হ্যাঁ, একদম একটা ডমরু আছে, সব সব ইনক্লুড করা আছে এটার মধ্যে আর কি। এটা হচ্ছে একটা বজরংবলী। দেখো না, পুরো ডিটেলস এ করেছি একদম, সেই টেলস থেকে শুরু করে এইরকম আর কি। তারপরে এটা হচ্ছে রাধাকৃষ্ণ। তারপরে এটা হচ্ছে আদিযোগী। এটা একটা অ্যাস্ট্রে। এখানে আরো কিছু রকমের গণেশ আছে, এটা একটা গোপাল আছে। ওই গোপালটা একটা গরু করেছি এটা কি সুন্দর নিজের করে। ছেলের মুখ মনে করা করা? হ্যাঁ, না, আমার ছেলের মুখ মনে করে করিনি, এটা আমি একটা ড্রয়িং দেখেই করেছি।
আর এই যে কাজগুলো এগুলোকে কি বলে? এগুলো এগুলো হচ্ছে এমবসড টেক্সচার ওয়ার্ক বলে এটাকে। মানে এগুলো হাত দিলে ফিল করা যাবে, মানে এটা পেন্সিল দিয়ে ছবি অ্যাকচুয়ালি আগে আঁকতে হয়, এঁকে তারপরে ওই হোয়াইট সিমেন্ট দিয়ে কেটে 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 বসিয়ে বসিয়ে করতে হয় এটা। মানে খুব কঠিন কাজ আর কি। আচ্ছা, কিন্তু তোমাদের জীবন আরো বেশি সহজ এবং কঠিন যে করে তুলেছে দুটোই একসঙ্গে, তার কথা যদি একটু বলে, এটা বড় করে রেখে ওরে বাবা, সে তো এটা তোর একদম হয়েছে, তারপরেই ও একটা ফটোশুট হয়েছিল, সেটা ছবি। প্রচন্ড দুষ্টু হয়ে গেছে, প্রচন্ড দুষ্টু, মানে ক মাস হলো জানো তার? ওর এই তো মানে খুব রিসেন্ট ওর জন্মদিন, 1 বাহ, বছরের জন্মদিন। দারুণ। আচ্ছা, শুনবো তার কথা। আচ্ছা, এখানে একটা দারুণ জিনিস দেখতে পাচ্ছি, সেখানে হলো তোমার অ্যাকোরিয়াম। হ্যাঁ, এই এই অ্যাকুয়ারিয়াম এইটা বেসিক্যালি মানে ওই বাড়িতে বাচ্চা আছে বলে এই কালারফুল মাছ দিয়ে, বেসিক্যালি এটা হচ্ছে দেখানোর অ্যাকুয়ারিয়াম। হুম। অ্যাকচুয়ালি আমি যে মাছগুলো রাখি সেগুলো মানে সব মনস্টার আর কি, মানে সব অন্যরকম, মানে বিশাল বিশাল অ্যাকুয়ারিয়াম হবে। এবং মজার কথা হচ্ছে সমস্ত অ্যাকুয়ারিয়ামও আমার নিজে হাতে বানানো, আচ্ছা, সব আমার নিজে হাতে বানানো। কিন্তু এই কালার কম্বিনেশন অফ দ্য ফিশেস, হ্যাঁ, সেগুলো কে ডিসাইড করে, তুমি না মা? এই মাছগুলো এই কালারেরই পাওয়া যায়, আর ডিসাইড ও করার কিছু নেই। আচ্ছা আচ্ছা, সেটা আমার অজ্ঞতা, যে আমি জানি না, না। আচ্ছা, এবার ওই একটু এদিকটায় চলে আসি, এই দেওয়ালটায়। ক্রস করলাম এখান দিয়ে। হ্যাঁ, হুম এইটা যেমন আমি বেঙ্গল টাইলস এর একটা অ্যাড করেছিলাম, হুম। তো এখানে কলকাতায় কিছুটা শুট হয়েছিল আর মেদিনীপুরে কিছুটা শুট হয়েছিল। আর এই শোরুমটা এর মানে ফ্যাক্টরিটা হচ্ছে মেদিনীপুরে। আচ্ছা, তো ওরা আমাকে এইটা গিফট করেছিল, এটার সাথে না আমাকে এরকম বড় একটা গ্লাস টাইলস এর মধ্যে ওরা ছবিগুলো ইন্টারনেট থেকে নিয়ে নিয়ে আমারই কোনো কাজের সিরিয়ালের ছবি নিয়ে নিয়ে খুব সুন্দর এটা আমাকে ক্যানভাস করে দিত। কোথায় রেখেছি আর আমার মনে নেই, আছে বাড়িতে বা পেল্লায় বাড়ি কোথায় আছে? আচ্ছা, কোথায়। এইটার সঙ্গে আমার মনে হয় ভোলে বাবা পারকারেখার সঙ্গে তোমার অনেক স্মৃতি, এবং এটা মনে হয় একটু তোমার অন্য রকম এটার ভাবে। সাথে স্মৃতিটা মানে যে জিনিসটা আমি কোনোদিনও ব্যবসার মধ্যে বিক্রি করিনি, সেটা হচ্ছে এইটা ওয়েন্দ্রিলার জীবনের শেষ কাজ। এবং এইটা দেখো না, ডেটও লেখা আছে, এটা 31 জুলাই, ও সেপ্টেম্বরে মারা গেছে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে ওর লাস্ট কাজ আমার সাথে, ওর জীবনের শেষ কাজ। এবং আমরা খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা ও দিদিকে বলে দিত খাওয়ার দাওয়ার, মানে একদিন 100 খানা ফুচকা নিয়ে চলে এলো হুম। এবং ও নিজে হাতে পরিবেশন করে খাওয়াতো। এবং ওয়েন্ড্রিলাকে যেটুকুনি ধরো আমি তো কভারেজের মাধ্যমে আমি যেটুকুনি শেষ দেখেছি, খুব কিছুদিন, আন্তরিক। শেষ শেষ 2 দিন আমি ওর ওখানে রাত্রে ছিলাম, হসপিটালে আমি ছিলাম হাওড়াতে। হ্যাঁ, খুব আন্তরিক, খুব খুব ভালো, আন্তরিক। ভালো মেয়ে, মিষ্টি মেয়ে, এবং খুব গুণী মেয়ে, খুব ভালো অভিনেত্রী ছিল, খুব ভালো অভিনেত্রী ছিল। আছে, ও যেখানেই থাকুক না কেন যেখানেই থাকো এখনো আছে, খুব ভালো ডেফিনেটলি অভিনেত্রী আছে। আছে। পরের কাজগুলো যদি এবার একটু দেখাও, এটা হয়তো তো তোমারই জন্য। হয়তো তোমারই জন্য, এটা আমি আর সম্পূর্ণ করতাম। কিন্তু হয়তো তোমারই জন্য আমার মনে হয় তোমার একটা অন্য কোনো গল্প আছে যেটুকুনি সিনিয়রদের থেকে অ্যাকচুয়ালি কি, আমি হয়তো তোমারই জন্য যখন মানে এই হয়তো তোমারই জন্য আমি ঢোকার আগে থেকে জিতু করতো, আচ্ছা। মানে আমাদের জিতু কামাল করতো, হুম ও আর সম্পূর্ণ করতো। হুম। তো আমার কোনো কারণে জিতু জায়গায় গিয়ে আমি হিরো করি ওটাতে, কিন্তু রিপ্লেস চরিত্র নয়। না, মানে আচ্ছা ওটা মানে দেখানো হয়েছিল যে ওকে গুলি করে মেরে দিয়েছে আর একটা ছেলে জেল থেকে বেরোচ্ছে। আচ্ছা। সে আমি বেসিক্যালি একটা আইপিএস অফিসার ছিলাম। হুম। তো আমি আমার ছদ্মবেশে মানে আমি বলতাম না কাউকে, আমি একটা মিশনে ছিলাম। আচ্ছা, জিতুদার সঙ্গে তাহলে তোমার এখন সম্পর্ক এবার কিরকম? জিতুর মারা যাওয়াটা নিয়ে ও থানায় কেস করে, ও লয়ার ছিল, সেই সূত্রে আমার সাথে ওর প্রেমটা হয়। প্রেমটা দেখানো হয়েছিল আর কি। তো এই এ ধরো একটা ঘটনা, কোনো একটা ইস্যু হয়েছে, যে ইস্যুটা হয়তো তুমি বলছো না, বা যেটুকুনি আমরা যদি জানি, ধরো বিয়ে করছি না, তো জিতুদার সঙ্গে তারপরে তোমার কথা হয়েছে, তোমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি আমাকে যখন আমাকে তো হঠাৎ করে মানে আচমকা, আমি তখন সান বাংলায় অন্য একটা সিরিয়াল করছি আর কি, তো আমাকে হঠাৎ করেই ফোন করা হয় চ্যানেল থেকে যে যদি তোমাকে বলা হয় এই সিরিয়ালটা আজকে ছেড়ে দাও, কালকে সকালে প্রোমো শুট করে এটা লিড করবে। তো আমি ফার্স্ট শুনে আমি না বলেছিলাম, কেন যেহেতু আমি অন্য কোথাও কাজ করছি, আমি কমিটেড। হুম। তো তারপরে অনেক ভেবে চিন্তে ওখানে কথা বলে, অংশুমানদা ছিল তখন ওটা ক্রিয়েটিভ, কথা টথা বলে ডিসাইড করলাম করব। তারপরে আমি জিতুকে ফোন করেছিলাম, বাড়ি ঢুকে আমি ফার্স্ট জিতুকেই ফোন করি যে ভাই কি হলো ওটা, কেননা বন্ধু বান্ধব, নাহলে ও বলবে ভাই আমারই জায়গায় করতে এলি, আমি একবারও জানতে পারলাম না। এবং জিতুদা এই জায়গায় দেখেছি খুব এথিক্স এর কাছে ক্লিয়ার থাকে। এথিক্সের কাছে ক্লিয়ার থাকে, তো আমি রাত্রিবেলা ওকে জানিয়েছিলাম। তারপরে আর কিছু, যাই হোক, পরের দিন আমি প্রোমো শুট করে পরের দিন থেকে এটা করি। হ্যাঁ, জিতুর সাথে তারপরে আমার খেলায় দেখা হয়েছে, তারপরে
আমার সাথে ওর স্টুডিওতে দেখা হয়েছে, ঠিক আছে, এর- মানে এটা তো আমার দোষ নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কেউ নই, সিচুয়েশন আমি কেউ নই। আমাকে ওকে যেরকম বলা হয়েছে ও হিরো করছিল, আমাকে বলা হয়েছে আমি গিয়ে হিরো করেছি। এটা হ্যাঁ তো তোমাদের কোনো- মধ্যে কেন আমাদের issue? মধ্যে এটা নিয়ে কোনো ব্যাপার না, আচ্ছা পরের কাজগুলো থাকারও যদি কথা বলো। না। এখানে অনেক, এখানে এটা আমাকে একজন গিফট করেছে, হুম। সব জোগাড় করেছে কিন্তু দেখো, মানে অনেক, ওই মণিহারা বলে, এটা রনিতার প্রোডাকশনের ছবি, আচ্ছা রনিতার নিজের প্রোডাকশন কিন্তু এটা, হ্যাঁ, হুম। এবং শক্তি ডিরেক্ট করেছিল ওটা। এটা কি ক্লিকে হয়েছিল না বা না না, এখানে? এটা জিয়ের, আচ্ছা এটা, আচ্ছা। এবং জি বাংলার একমাত্র, জি বাংলা সিনেমার একমাত্র ছবি, যেটা, এটা কি সিনেমা বলে যেন বলে, শর্ট ফিল্ম না না না, শর্ট ফিল্ম না, 3 ঘন্টার পুরো ছবি, যেটা জিতে টেলিকাস্ট করতো, কি আমি নাম ভুলে যাচ্ছি, এটা আচ্ছা, আমিও ভুলে খুব গেছি। প্রচুর, মানে খুব প্রচুর মানুষ দেখে, হুম। একমাত্র যেটা কলকাতার বাইরে শুট হয়েছিল, এটা পুরুলিয়ায় শুট হয়েছিল, মানে 80% পুরুলিয়ায় শুট হয়েছিল। সায়নদা, এই এতগুলো কাজের পরে একটা প্রশ্ন মাথায় এলো যে তোমার যদি ফেসবুক দেখা যায় বা ইনস্টাগ্রাম দেখা যায়, ওরে সেখানে ফলোয়ার খুব কম এবং সবাই বলে, আমি ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো ইউজই করি না আমি। তাহলে ওটা তো খোলা আছে, মানে সে খোলা আছে, খোলা আছে, এবার তোমাকে রেগুলার আপলোড করতে হবে, হুম। এবং সবার সাথে ছবি, এই যে আমরা এই যে আড্ডা মারি, পার্টি করি, আজকেও আছে, আমি বলছি না কোথায় যাচ্ছি, আমরা তো সবসময়, আমরা সেলিব্রিটি পার্টিস তো আমাদের তো লেগেই থাকে হুম, সবসময়। হুম। এবার সবাই কি করে, সেগুলো ছবি তুলছে, ব্লগ করছে, ছাড়ছে, লোক দেখছে, ফলোয়ার বাড়ছে, আমি কিছুই করি না। তোমার এটার ক্ষেত্রে মনে হয় না যে কোথাও না কোথাও পরিচিতি পাওয়ার জন্য এখন একটা বড় 100 বার জিনিস দেখানো? পিছিয়ে পড়া লোকরা এরকম হয়, যেটা আমি করছি, এটা করা উচিতই না, এবং আমি নিজেও জানি এটা করা উচিত না, কিন্তু ওই করি না। কিন্তু আমি আবার নিজেরই এত আর্ট, কোনোদিনও আমার ফেসবুকে একটা ছবি দেখাতে পারবে? আমি তৈরি না। আমি বলছি তোমার এই কথাটাকেই আমি কন্ট্রাডিক্ট করে যদি বলি যে এমনও তো বহু দক্ষ অভিনেতা অভিনেত্রী আছে যারা মনেই করে না হ্যাঁ। সোশ্যাল মিডিয়াটাকে আলাদা করে নিজের প্রচারের জন্য আমল দেওয়া উচিত। হুম। তাদের নিজেদের কাজ এলো, একটা সিনেমা আসছে, অন্য কিছু আসছে, একটা প্রোমো শেয়ার করছে, দ্যাটস ইট। এবার তারাও তো আছে, সে জায়গা থেকে দাঁড়িয়ে যদি বলা হয় সায়ন ব্যানার্জি নিজেকে কোন জায়গায় রাখে? আমি, দেখো, এগুলো যেগুলো তুমি বললে, এগুলো একদম বাস্তব, এগুলো করা উচিত, সবার, মানুষের কাছে পৌঁছানো উচিত। শুধু আমি কিভাবে মানুষের কাছে পৌঁছাই, শুধু টিভির মাধ্যম বা হুম, সিনেমার হুম, মাধ্যম, এই মাধ্যম দিয়ে পৌঁছই। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াটা হচ্ছে সব থেকে বড় মাধ্যম, হুম, যেখান হুম। দিয়ে পৌঁছানো উচিত। আমি আমি কেন করি না আমি জানি না, কিন্তু আমি করি না, এটা করা উচিত, করবো আমি এটা। এটার জন্য তোমার তুমি কি বিশ্বাস করবে না, আমি অজস্র কাজ করেছি, এটা আমি অন ক্যামেরা বলছি, আমি অনেক কাজ করেছি, কিন্তু আমি সেই জায়গাটা রিচ করতে পারি না। তার কারণ হচ্ছে আমি আমি নিজেই তো রিচ করতে, মানে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে আমি তো নিজেই বোধহয় চাই না। তো তোমার এই জায়গাটায় খারাপ লাগে না? ধরো কেউ বলছে শায়ন ব্যানার্জি, কে শায়ন ব্যানার্জি বলতো, মানে এখনো যখন এই প্রশ্নটা তৈরি হয় হ্যাঁ, এতগুলো লং রানের একদমই পরে, তাই, একদমই তাই। মানে ডাজন্ট ইট হার্ট ইউ? 100 বার মনে হয় যেন, তাহলে এই যে যে এতটা পথ পথ হাঁটলাম, তাহলে কি আবার শুরু থেকেই শুরু হচ্ছে সেই? এইখানে তো অল্প কয়েকটা কাজ আছে, মানে আছে, ওই 2020-21 সাল অব্দি বোধহয় আছে। কিন্তু তুমি শুরুটা করেছিলে যতখানি জানি হ্যাঁ, জুনিয়র আর্টিস্ট হয়ে, হ্যাঁ, এবং 3 দিন জীবনে জুনিয়র আর্টিস্ট করেছি আমি, সেখানের 3 days। ঘটনাটাও খুব সুখকর ছিল না। হ্যাঁ, ওটা আমার বলা উচিত নয়, মানে ওটা পরে ঘরে বসে 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 বলবো। চলো তাহলে ভেতরেই যাওয়া যাক, সেখানে দুজন অপেক্ষা করছে আমাদের জন্য। হ্যাঁ, ঘরে আমার চূড়ান্ত দুষ্টু আছে একজন। হুম। তোমার ছোটবেলা নাকি তুমি এরকম ছিলে? ওরে তুমি আগে বাবা, ঢোকো। আমি এরকম কোনোদিন ছিলাম না। এই যে দেখো, হ্যালো, কে এসছে দেখো, হাই। এটা হাই ফাইভ করে দাও, আজকে আমাদের হাই ফাইভ করে চরম দাও। ভাগ্য যে ঘুম থেকে উঠে এসেছে, হাসি মুডে আছে। তুমিও চলে আসো ভেতরে, আমি আমার ক্যামেরা পার্সনকে রিকোয়েস্ট খুব করবো। দুষ্টু, দেখো এরকম করে ডাকো দিকে, ডাকো, হ্যাঁ ওই দেখো, হ্যাঁ। এই লাফালাফিটা যেটা চলছে সেটা এখন বাড়ির রেগুলারের শো হয়ে গেছে। তো এবার আমি প্রথম আসি বৌদির কাছে। বৌদি, সায়নদাকে যেটুকুনি দেখে, মানে ইন্টারভিউতে যেটুকুনি দেখেছি, সেক্ষেত্রে বোঝা যায় যে যথেষ্ট শান্ত, কিন্তু সায়নদা কি রেগে যায়? সায়নদা কি ঝগড়া করে? সায়নদা রেগে যায় খুব রেয়ার, আমি বেশি মাথা গরম করে থাকি। তবে হ্যাঁ, ঝগড়া করে। ঝগড়া করে, ঝগড়াটা খুব ভালো করতে পারে, নানান কিছু নিয়ে। মানে তুমি খুচিও ওকে না, প্রচুর জিনিস জানতে পারবে। আমি এটা শুনছি না। একটা কথা বললে তার উত্তরে ওর পছন্দ না হলে 4টা করে কথা ওই শোনায়। একটা সময়ের পরে ওর কথা শুনতে শুনতে আমি উত্তর দিতে পারি না, আমি থেমে যাই। চিৎকারও ও বেশি করতে পারে, তবে সেগুলো খুব রেয়ার।
তাহলে বেসিক্যালি তুমি শান্তিপ্রিয়। কে 100 বার। কে যাকে জিজ্ঞেস করবে সেই তাই বলবে না না, তুমি শান্তিপ্রিয়। 100 বার, বাহ, 100 বাহ। বার। আমি কথা কম বলি, আমি শুনতে বেশি ভালোবাসি, তার মানে এই নয় যে আমি খুব ওবিডিয়েন্ট, বাট দেন হ্যাঁ শান্তিপ্রিয়। আমার ওই চিৎকার কতক্ষণ শান্তিপ্রিয়? যতক্ষণ ওর কথা তুমি মেনে চলবে তো ও শান্তিপ্রিয় ওঠেও না। আমার এমন কোনো কিছু ডিমান্ড থাকে না যেটা খুব মেনে মেনে তোমার চলবে। হ্যাঁ। আচ্ছা ধরো ছানা ডিমান্ড নেই, এটা কিন্তু ঘটনা। হ্যাঁ ওর ওর তোমার থেকে মেটেরিয়াল কিছু চাইবে না, টাকা চাইবে না, গিফট লাগবে না, কিচ্ছু লাগবে না। ওই যে আচ্ছা ছানা আসার পর যেটা হয়, আগে ধরো ঝগড়াগুলো হতো অন্যান্য বিভিন্ন কারণ নিয়ে, কিন্তু ছানা আসার পর বেশিরভাগ কারণ হয়ে যায় ও যে ওটার জন্য দেখতে, তুমি একটু দেখতে পারলে না কি করছিল। সারাদিন শুনো আমার ছেলেটা আমি ডিসাইড করব, ছেলের জন্য কিছুই করো না, থাকো না। অ্যাকচুয়ালি ও থাকে ওর মায়ের কাছে এখন। ও ছিল, ওর হওয়ার পর 3 মাস ছিল, কিন্তু যেহেতু ওকে অফিস জয়েন করতে হবে, এবার এই বাড়িতে আমার মা বাবা পারবে না, ওদের বাড়িতে একটা লোক দিয়ে ওর মায়ের কাছে ওকে রাখা আছে। মানে মা দেখাশোনা করে সারাদিন, তাহলে ও একটু শান্তিতে অফিসটা করতে পারে। তো এবার কি হয়েছে ব্যাপারটা, ও প্রেগনেন্সি থেকেই তো ওখানে, মানে 2 বছর প্রায় হয়ে গেল ও ওখানে থাকে। এবার আমি থাকি না, এটা এটা বিরাট কমপ্লেন। না তবুও এখন অবধি আমার ছেলে তো ক্লোজ টু 1 ইয়ার, জিজ্ঞেস করো তো একটাও ন্যাপি চেঞ্জ করেছে আজ অবধি? না, একটাও রাত জেগেছে আজ এই একটা অবধি? নাপি চেঞ্জ করেছে। থাক থাক ঠিক আছে, ওই একটা ন্যাপি চেঞ্জ করেনি, ন্যাপিটা খুলে দিয়েছে, তারপরে ক্লিন করতে হবে, আবার পড়াতে হবে, একদম নয়। সুতরাং তাও আমি গায়ে মাখি না। ছেলে কিন্তু কিন্তু বাবাকে প্রচন্ড এদিক থেকে ভালোবাসে। ওদিক হ্যাঁ। হলে কথা শুনতে তো ওকে ছাড়ি না, কারণ ধরো আমি ওকে খাওয়ানোর পরে বসিয়ে রেখে জাস্ট আনবো ওর ন্যাপকিনটা, ওকে মুখটা তো মোছাবো, সেইটুকু সময়ের মধ্যে ও তো লাফ মেরে পারলে এখানে ওখানে পড়ে গেল, বা হয়তো কোনো কিছু টান মেরে ফেলে দিল, সেটা কারণ তো বাবা। বাবা তো একবার দেখবে, তাকাবে তো, বাবা বাবার মোবাইলে ব্যস্ত। বাহ। আচ্ছা কিন্তু তোমাদের প্রেমটা শুরু হয়েছিল কিভাবে? প্রেম শুরু হয়েছিল কলেজে, বিরাট কাহিনী। আমরা দুজন একসাথে এমবিএ করেছি কলেজে। কি ছিল, টিচার্স ডে বা কিছু একটা ছিল, কোনো কিছুর ফাংশন ছিল, তারপর ওখান থেকে যথারীতি বাড়ি ফেরার সময় ওর সাথে বাড়ি ফিরবো, ও নামিয়ে দেবে আমাকে করে, আমার আদুর বন্ধু ছিল আরো। কন্টিনিউয়াসলি কথা বলছো, ঠিক আছে বলুন। করে ও জানে বলতে হবে ওর সাথে। তারপরে বন্ধুদেরকে ড্রপ করে আমাকে ড্রপ করবে। এবার আমি আমি এত রাস্তাঘাট খুব একটা চিনি না কলকাতায়, আমি যাই আসি স্কুল, আমার ম্যান্ডেভিলাতে চায়না টাউনে খেতে গেছিলাম, ঠিক আছে, ওই ম্যান্ডেভিল অব্দি আমার দৌড়, আমি তার বেশি খুব যে রাস্তাঘাট চিনি সেটা নয়। এবার বাড়ি ফেরার সময় হঠাৎ, কোথায় ছিল ওটা, বিরাটি, কোথায় ছিল, চায়না টাউনে খেতে গেছি, পৌঁছে গেছি বিরাটি, হ্যাঁ বন্ধুকে নামাতে গেছিলাম ওখানে। আমাদের এক কলেজ ফ্রেন্ড, সেখান ও থেকে ও আর যে ফেরার সময় হঠাৎ বলছে আমার, আমি What did রাস্তা I say? ভুল করে ফেলেছি, রাস্তা চিনতে পারছি না, এত রাত্রে আমি এরকম এদিকে তো আসি না, মনে হচ্ছে আজকে বাড়ি ফেরা যাবে না। এ কত দূর কোথায় আছে কিছু বুঝতেই পারছি না, ঠিক আছে। এদিকে কত বছর গাড়ি চালাও? অনেক বছর। তো আমি তখন তো জানিও না, আমি ভাবছি হয়ে গেল, কিছু করার নেই, যদি রাত্রে বাড়ি ফিরতে না পারি গাড়িতেই থাকতে হবে, থাকবো, এদিকে কলকাতার মধ্যে একটু এদিক ওদিক ঘুরে পৌঁছেও যাবো। আচ্ছা তারপর তোমারও কি মনে তখন একটা হালকা ফ্লো জেগেছিল? হ্যাঁ হ্যাঁ, না না, পেছনে পড়েছিল, পাগল আচ্ছা, লাগে। কথা বলার জায়গা পাই না। বন্ধু, কলেজের বন্ধু, বেরিয়েছি, মাকে বলে বেরিয়েছি, রাত হচ্ছে না, মা টেনশন এবার শোনো, রাত্রিবেলা এখন বাড়িতে দিতে গেছি, ঠিক আছে, ওর মা থাকলে আরো ভালো হতো ব্যাপারটা। রাত হয়ে গেছিল সেদিন বাড়ি থেকে প্রায় 11টা। 11টা মানে ওদের কাছে তখন বিশাল, বাবা আচ্ছা কথা বলবে না? মায়ের কাছে কি তোমাদের তোমাদের তো মা বাবা হিসেবে অদ্ভুত দাবি, ও কথা বলবে না? ওদের বাড়িতে গেছি, হুম। গিয়ে ঢুকেছি, ওর মার দিদা রয়েছে, দিদা তো, হ্যাঁ, তো আমি বললাম যে কাকিমা, এগুলো সব বানানো, হ্যাঁ শুনি না। আমি কাকিমা একটু জল জল দেবেন, এরকম ভাবে তাকিয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেই তো। জলটা নিয়ে এসছে না, হাতটা এরকম হ্যাঁ। কাঁপছে। প্রথম রাজপুত্র দেখলো বাড়িতে পা রেখেছে, সেই থেকে যে পেছনে পড়লো, আমি নাকি পিছনে পড়লাম, আমার মা পিছনে পড়লো ভীষণ ভাবে। হ্যাঁ। ফ্রাইড রাইস করে করে টিফিনে পাঠাতো যাতে আমি আমরা খাই। যে কলেজে পড়তাম শোনো রুবিতে, ওই কলেজে তখন না অটো সার্ভিস সেই সময় শুরু হয়নি, তখন ভ্যান চলতো তখন। তো আমি অটো থেকে নেমে, আমি সন্তোষপুর থেকে যেতাম, আমি ভ্যানে কলেজ যেতাম। কোথাও শুনেছো কোনোদিনও ভ্যান যে স্পিডে চলে, মোটর বাইক তার পিছনে পিছনে সেই স্পিডে চলে, আমি পিছনে দিকে পড়ে থাকতাম। হ্যাঁ, ওর বোধহয় চলতো, স্বীকার করলো না এখন। তো এই সব ভ্যানের জানি স্পিডে ওর বাইক এই চলতো, সব আমার মনে নেই। না মনে না থাকারই কথা। বেশ। তো একটা জিনিস বলো, কিন্তু তবে এটা তো সত্যি যে সায়নদা যে ভিলেন, মানে ছিল তো হিরো, সেখান থেকে ভিলেন করা শুরু করলো তোমারই কথায়, কি ঠিক হয়েছিল? কোন মারদানি। সময় মারদানি, হ্যাঁ হলে বসে দেখছি যখন, মারদানিতে যে নেগেটিভ ছেলেটি ছিল, এক মারদানি 1, হ্যাঁ কটা চোখ ফর্সা করে বেশ চিপচিপে চেহারা,
সেটাকে দেখে আমার এত ভালো লাগলো, মানে দেখে ভালো লাগছে, এটা খুব কনভিন্সিং, এটা খুব শান্ত চেহারা, এদিকে চরিত্রটা ওরকম একটা কড়া, ওরকম একটা ভয়ঙ্কর বাজে চরিত্র। সেটা দেখে আফটার দ্য মুভি হল, আফটার দ্য মুভি আই কেম আউট, আমি ওকে বললাম যে এই কনসেপ্টটা দেখে ভালো লাগলো, একটা শান্ত চেহারার ছেলে, সেটা চরিত্রটা দেখানো হলো এতটাই ভয়ঙ্কর, এটা ইজ এ নাইস কনসেপ্ট, ভালো লাগছে, এটা ভাবা যেতে পারে, আমার মনে হয়েছিল। এবার আমি ভাবলেই তো আমাকে কেউ নেগেটিভ দেবে সেটা না, নয়, কখনো। সেটাও দুয়ে দুয়ে 4 হলো। হুম। আমাকে মানে প্রথম নেগেটিভের জন্য কাস্ট করলো রূপসাগরের মনে মানুষ, হুম। ওই আমার প্রথম নেগেটিভ। তখন ওটা এসবিএফ এর ছিল, তো আমাকে চ্যানেল থেকেই দিয়েছিল। ওটা দারুণ চরিত্র ছিল, দুর্দান্ত চরিত্র, মানে একদম শেষ দিন অব্দি দাপিয়ে গেছে চরিত্রটা। তারপরে আনন্দী। না না, ওটা যখন করছি তখন এসবিএফ এর আরেকটা শো শুরু হয়েছে, তুমি আশেপাশে থাকলে। হুম। তো ওটা তখন 2 মাস হয়ে গেছিল বোধহয়, না শোটা 2 মাস হয়ে গেছিল। তো আমি এসবিএফ এই ছিলাম, ওটাও এসবিএফ এর শো। তো তখন আমাকে এইখানে জেলে পাঠিয়ে অদিতিদি তখন আমাকে ওইটাতে দিল, তনিমাদির ছেলে হুম। পুষ্পিতাদির ভাই। আচ্ছা। বুঝতে পেরেছো? তো দারুণ চরিত্র। তো তখন একসাথে ওইটা করতাম, বাবা বন্ধ করে দিল এসিটা, দেখো। হুম। ওইটা করতাম, আর তার সাথে আর আমি ইন দ্য মিন টাইম আরেকটা সিরিয়ালও ধরে নিয়েছিলাম, মানে তখন আমি অ্যাট এ টাইম 3টে সিরিয়াল করতাম। মিলি, হুম। মিলি NT1-এ, জানি, আর হ্যাঁ। কাছাকাছি ছিল দুটো। NT1-এ একটা করতাম টেকনিক, মিলিতে আমি সময় একদমই দিতে পারতাম না, খুবই কম সময় দিতাম। যার জন্য মানে কমতে কমতে ওই চরিত্রটা কমেই গেছিল আর কি। হুম। মানে আর একটা দাসানি 2, হুম। টেকনিশিয়ান একটা, NT1 একটা, দাসানি 2 একটা, হুম। মানে একদম ভরপুর যেত আর কি সকাল থেকে। ভালো। কিন্তু সায়নদা, এই পুরো জার্নিটা যদি একদম শুরুর দিনটা, যে কথাটা ওখানে বললাম, হুম। তোমার শুরুটা হয়েছিল জুনিয়র আর্টিস্ট হুম। হিসেবে, এবং হুম। যতখানি জানা যায় তুমি আজও দাঁড়িয়ে পার্শ্ব চরিত্রে যারা থাকে, এবং আরেকজন থেকে শুনেছিলাম যেটাতে এখন মানে টকি, নন টকি বা এরকম কিছু হয়তো থাকে, যে তুমি এই প্রত্যেকটা মানুষ যারা যারা এই দীর্ঘ সময় স্ট্রাগল করছে, এবং যারা যারা এই ভিড়, কখনো ভিড়ের মধ্যে দাঁড়াচ্ছে, যারা যারা জাস্ট হয়তো একটা কি পাসিং শট বলে হয়তো, এগুলোর মধ্যে থাকছে, তুমি মানে বন্ধুর মতন এদের সঙ্গে থাকার চেষ্টা করে, এবং তুমি আলাদা করে যে খেয়েছে কিনা সেটা, হ্যাঁ, হ্যাঁ। মানে আমি মানে সেটাও না, আমি একটু আড়ালে গিয়েই করি আর কি, না হলে কি বলতো লোকে না জাজ করে। হুম। বুঝতে পেরেছো? কি হলো, লোকে ভাবে ও ও ওদের বড় সাথে। অভিনেতা তো। হ্যাঁ, তুমি জিনিস এসো আমার কাছে, এসো। ঢং মাঝে মাঝে আচ্ছা। ন্যাকামি করে। হুম। হুম। হ্যাঁ, তো তারপরে হ্যাঁ আমি ওদেরকে আমার একটু মানে ওদের সাথে আমার, আর এটা আমার মিসট্রিটমেন্ট করা মনে, হয়, আর তো আমার সেটা কি ভালো লাগে। মিসট্রিটমেন্টটা থাকে যদি তো। ট্রিটমেন্ট বলবো না, মানে ওদের জায়গাটা এসিতে ছেড়েই দাও, কোনো একটা ঘরে ওদেরকে বসিয়ে দেওয়া হলো, ওদের খাবারটা খেতে যেতে হয় ক্যান্টিনে। এবার এটাও আমি মানছি প্রোডাকশনের পক্ষে সম্ভব নয়, ধরো এক একদিন এরকম হয় 40টা 50টা জুনিয়র আর্টিস্ট লাগবে, তো 40-50 জনকে তো গিয়ে গিয়ে খাবার পৌঁছে দেওয়াটা সম্ভব না বাবা, কথা বলছি, সম্ভব নয়। সেটা আমি ওদের দিকটাও বুঝি, আবার ওদের দিকটাও তো একটা ব্যাপার। হুম। হুম। তো দুটোই আছে। আমার 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 একটু খারাপ লাগে, মানে সেটা আমি একদিন ওটা করেছিলাম, সেটা আমি খুব কম 3 দিনের জন্য করেছিলাম, সেটা তো আমার খারাপ লাগা। বাট সেটার জন্য না, মানুষ হিসাবে আমার মনে হয় কোনো মানুষকেই ওইভাবে দেখা উচিত নয়, এটা আমার কি মনে হয়। হয়েছিল মানে প্রথম দিন তোমার একটি ঘটনা? প্রথম দিন আমি কিছুই জানতাম না, তো আমি খাবার দিয়েছে, তো মেকআপ রুমে এসি চলে, তো আমি খাবারটা নিয়ে আনলাম, ঠান্ডা, আর্টিস্টরা তো সবাই বসে আছে, তাহলে আমি ওখানে ঢুকেছি, তো ওই সিরিয়ালটার যে হিরোইন ছিল সে আমাকে বলছে তুমি কি এখানে খাবে? আমি বললাম যে হ্যাঁ, এসি চলছে ঠান্ডার মধ্যে, বললাম একটু বাইরে গিয়ে খেলে ভালো হয়। খারাপ লাগলো, বেরিয়ে গেলাম। তাই ভাগ্যের ফের, কাকটু 3 মাস ওই সেম স্টুডিও সেম মেকআপ রুমে আমার এগেনস্টেই ছিল সেই মেয়েটি। এখন আমরা খুবই ভালো বন্ধু, আমি কারোর নাম বলতে চাই না। হুম। আমরা এটা ওই এখন আমরাও তাই বলি, আজকে আমরাও যখন এখন বসে থাকি ঘরে, তো আমি যখন হিরো ছিলাম কিন্তু বিশ্বাস করো, আমাকে না এসে প্রোডাকশন থেকে জিজ্ঞাসা করে যেত যে দাদা একটি ছেলে আসবে, মানে ছোট একটা চরিত্র করছে, এক্সট্রা আর্টিস্ট না, না তোমার ঘরে আনলে, এগুলো আমায় জিজ্ঞাসাই করবে না, ডেফিনেটলি বসবে এখানে। হুম। না মানে আমার এগুলো ভালো লাগে না আর কি। হুম। তো হুম। দেখো আমাদের এবার কি হয়, এটাও আমি বলছি, যেহেতু আমরা অনেক সিন করি,
আমরা টায়ার্ড হই বেশি, হুম। এবার আমাদেরও একটু রিল্যাক্সেশন লাগে যে আমরা একটু সোফাটায় শুয়ে থাকবো। বা যেই করুক সবাই, যেই যে সিরিয়ালের হিরো করুক, হিরো বলে না, হুম। কারণ যে চরিত্রটাই করছে আমাদের খুব স্ট্রেসফুল যায়, তো বিরাট বিরাট সিন যায়, তো আমাদের রেস্ট লাগে, তখন যদি ওরা ঘরের মধ্যে হই হই করে থাকে সেটাও আমাদের খারাপ লাগে, কখনো তো বুঝতামও না। তোমার দাদা সুমন ব্যানার্জি, যে বাংলার অত্যন্ত পরিচিত একজন মুখ, হুম। তার একটা রাজনৈতিক পরিচয়ও আছে। হুম। তোমার কখনো তার রাজনৈতিক পরিচয়টা বা তার রাজনৈতিক রংটায় নিজের রঙিন হতে ইচ্ছা করেনি? এটা আমি বিশ্বাস করো, আমাকে অনেকবার অনেক জায়গা থেকে, মানে এইবারও এই লাস্ট ইলেকশনেও পর্যন্ত আমাকে রাত্রি 1টার সময় পর্যন্ত, আমি নাম বলবো না, বিশেষ কেউ ফোন করে ওই কি করার জন্য বলো, ওটাকে বলো প্রচার। ক্যাম্পেনিং এ যাওয়ার জন্য, ঠিক আছে, তুমি এসো 0.5 ঘন্টা থাকবে, শুধু একটু উঠে কথা বলবে চলে যাবে, ঠিক আছে, আমি কোনো না কোনো ভাবে কাটিয়ে দিচ্ছি। বিশ্বাস করো, আমি এটা নয় যে আমি কোনো পার্টিকে পছন্দ করি বা করি না, আমি বুঝি না এই ব্যাপারটা, হুম। আমি রাজনীতিটা বুঝি না। আর সুমনদা যেহেতু দাদা, হুম। সেক্ষেত্রে তোমার অভিনয়ের ক্ষেত্রটায় কোনো সুবিধা হয়নি, কারণ সুমনদার তো একটা মানে অনেকটা বেশি রেফারেন্স মনে হয়, তো দেখো, সেক্ষেত্রে আজকে অনেক কটা দিন হয়ে গেছে আমি অভিনয় করছি বলে তোমরা হয়তো জানো যে ও আমার দাদা। আমি শুরুর দিকে কখনো বলিনি, কারণ দাদাও কখনো আমার জন্য বলেনি, আর আমিও কখনো তোমরা চাইনি। একটা ওটা আমার একটা অন প্রিন্সিপাল হ্যাঁ, মেনটেন করেছো। হ্যাঁ, মানে ওটা আমার একটা জেদ ছিল, মানে এবার দাদাও তখন শুরুর দিকে বলেনি, তার কারণ হচ্ছে যেহেতু আমাদের এই প্রফেশনটাতে অনেক বেশি স্ট্রাগল আছে, তো দাদা চায় না হয়তো ভাই করুক সেই স্ট্রাগলটা, হুম, ঠিক আছে, বা ভাই হুম, পারলই না হয়তো, হুম, তো হুম, সেই ক্ষেত্রে ও আমাকে বলেছিল আমি তোর জন্য কোনো কিছু করবো না, মানে হুম। সেটা অ্যাজ এ দাদা বলেছিল, বাট আমি সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, তো প্রচুর ধাক্কা খেয়েছি, প্রচুর স্টুডিও স্টুডিও ঘুরে ঘুরে, এখন ওই দাসানির বাইরে যে একটা কালী ঠাকুরের মূর্তি করা আছে ঠিক বাইরে, হুম। আমি ওখানে বসে থাকতাম, কখন ওখান দিকে কেউ কাস্টিং এর কেউ যাবে তাদেরকে একটু বলবো দাদা একটু আমায় দেখো, মানে একবার আমার এখন খুব মজা লাগে মানে ভালো লাগে যে জীবনে ভাগ্যিস ওটা করেছিলে। পাওয়াটা কিরকম মজার পাওয়াটা, সেটা হচ্ছে তখন আমি যাদের কাছে পৌঁছতেই পারতাম না, তারা এখন আমার খুব ইয়ারি জিগরি বন্ধুর মতো একদম, হুম। মানে কেউ দাদার মতো কেউ বন্ধুর মতো, প্রত্যেকে, মানে আমার মনে আছে আমি নীলাঞ্জনাদির অফিসের বাইরে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে চলে আসতাম, আর আজকে তোমরা দেখবে মানে একটা ভিডিও বোধহয় তোমাদের কোনো চ্যানেলেই আপলোড হয়েছে, আমাদের এই আনন্দী যেদিনকে হুম, হুম, হুম। শেষ হলো ইয়ে হচ্ছে, তো অনেকেই নীলাঞ্জনাদি চেনে না, এরকম দেয়া হচ্ছে, তো পাশ থেকে বলে দিচ্ছে দিদি এটা অমুক, দিদি এই যে এই নামটা আচ্ছা অমুক, যেই আমার নামটা দেখেছে সায়নকে আমি চিনি, কারণ আমি নীলাঞ্জনাদি 3টে কাজ করেছি আমি, হুম। নীলাঞ্জনাদি আমার সাথে খুবই ভালো সম্পর্ক, আমার খুব ভালোবাসে আমাকে, বেশ। তো এগুলো পাওয়া আর কি, যে মানুষ যেমন SVF এ, হুম। আমি তো SVF এ তো তুমি এমনি ঢুকতে পারবে না ভেঙ্কটেশ্বরের অফিসে, হুম। ওখানে তোমাকে যে তোমাকে ইনভাইট করেছে বা ডেকেছে সে ফিঙ্গারপ্রিন্ট দিলে তবে তুমি ঢুকতে পারবে, হুম। তো আমি ওখানে আমি গেলে আমাকে খুব ভালোবেসে চা খাওয়ানো, কফি খাওয়ানো, খাবার খাওয়ানো, মানে আমার ইউ এইগুলোই অ্যাচিভ, পাওয়া। হ্যাঁ, এগুলোই প্রাপ্তি। হ্যাঁ, মানে আমি ভালো লাগে আর কি। আমি শেষ করব, সেটা হলো বৌদিকে একটা প্রশ্ন করব, যে তুমি তো সায়নদার ধরো আপস এন্ড ডাউন সমস্তটার ভেতর দিয়ে গেছো, সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি বাহ, একটু স্ত্রী আমার কাছে এসো, হিসেবে এসো, এসো। হ্যাঁ, তোমাকে অনেক বেশি নরম হতে হয়েছে না অনেক বেশি শক্ত হতে হয়েছে? কারণ তুমি জানছো যে এটা একটা আনসার্টেন জার্নি, আনসার্টেন প্রফেশন, সেটার ভেতর দিয়ে এই মানুষটা যাবে, এবং তোমার একটা বাইরে থেকে দেখে কিছু একটা ধারণা তৈরি হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে ও যখন বাড়িতে আসবে আমি কোনো কিছু তেমন রিয়াক্ট করবো না, এটা একটা থাকে যে যাই বলুক না কেন, যদি রেগেও যায় আমি ঠান্ডা থাকবো, এটাও থাকে। আর পাশাপাশি এটাও থাকে যে আমাকে শক্ত থাকতে হবে, যে আমি ওকে বলবো যে কেরিয়ার আছে, কনসেন্ট্রেট করো, ফ্যামিলি আছে, দুটোই হতে পারে। আমার মনে হয় কম্বিনেশন অফ বোথ। এটা আমি আরো ভালো করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে বলতে দেবেই না, আরে আমি বলতে বলো, দেবো না, ঠিক আছে talkative। বলো বলো হ্যাঁ। বলো। শক্ত থাকাটা আমার মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা প্রথম দিকটা আমার রিয়াকশন একটু ডিফারেন্ট থাকতো ডেফিনেটলি, কিন্তু উইথ টাইম সেটা যত আমি আরো এদের বন্ধু বান্ধবদের সাথে মিশেছি, আরো কাছ থেকে দেখেছি কাজটা কিভাবে করে বা কি হয় কিনা, সেই জায়গা থেকে প্রথম দিকে ভুল ধারণাগুলো বা প্রথম দিকের সিঁদুর পরতো না, হ্যাঁ, আমি বলবো কেন আমি বলবো না নানান এগুলো? রকমের ফেজেস হ্যাঁ, আমি টিভিতে প্রত্যেক সিরিয়ালই তো সিঁদুর পড়াচ্ছি কাউকে না কাউকে, বুঝতে পেরেছো? ওর বলে ওইটা ওটা নাকি আমার কাছে কোনো ব্যাপার না, খেলনা তুমি, আমি সবাইকে সিঁদুর পড়া, আমি আবার এবং আমাদের শুটিং কিন্তু অরিজিনাল সিঁদুরেই হয়, হ্যাঁ, হ্যাঁ, তো কিসে হয়, আবিরে হয়।
আমি নিজে জানি, কিসে জানো? আমি জানি ওটায় রং মেশানো থাকে, বায়ন মেশানো থাকে। তাই? আমি ইনফ্যাক্ট একটা সিরিয়ালের স্ক্রিপ্টটাই দেখেছি যে কিছু একটা হচ্ছে চিত্রনাট্যে, যে ওটায় রং মেশানো, ওটা আসলে ছিদ্র এসব মানে ভালো কথা, এত জন্য বিশ্বাস এটাই করে। তো এগুলো একটা সময় ছোট ছোট হলেও এগুলো হয়তো এফেক্ট করতো, মিথ্যে কথা তো বলবো না, কারণ এট দি এন্ড অফ দ্য ডে somebody's wife। কিন্তু তারপরে আস্তে আস্তে এগুলো খুব অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। কিন্তু রিয়াক্ট করা তো দূরের কথা, আমি সাজেস্ট করতে পারতাম যে হ্যাঁ এটা এইভাবে করো না, ওভাবে করো, ভালো লাগবে, এটা এইভাবে দেখো না, ওইভাবে দেখো, ভালো লাগবে। তো এখন তো খুবই নমিনাল হয়ে গেছে এই ম্যাটার্স গুলো। এখন ডো এসে গেছে, তো আর ডোয়ের দাওয়াই করবে, এখন ডোয়ের দাপটে ডোয়ের দাপটে কি হতে চলে। এখন ভিলেন করি, এখন তো আবার উল্টো, আগে প্রেম করতাম তাদের সাথে, এখন তাদের নিয়ে টানাটানি করি। যেরকমটা চাই। তো বুঝতেই পাচ্ছেন, আর আলোচনা আমরা এগোতে পারবো না, কারণ হ্যাঁ, এখন আমার ছেলে আর এগোতে দেবে না। আর এগোতে দেবে না, আমরা ডোবের দাওয়াতে এসে গেছি। তো বাকি যা যা থাকলো আপনাদের মনের প্রশ্ন, সেগুলো জানাবেন অবশ্যই কমেন্ট করে। আর আজকের মতন এই আড্ডা এখান পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি আরো কিছু বলার থাকে তাহলে ডিরেক্ট সায়নদাকে জানাবেন। থ্যাংক ইউ।